আশা করি সবাই ভালো আছো। তোমাদের নিশ্চয়ই মনে আছে এর আগে আমরা নবম শ্রেণীর যে ভূগোল ক্লাস করেছি তাতে পশ্চিমবঙ্গের যে ভূপ্রাকৃতিক বিভাগ সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তার আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ এবং প্রতিবেশী দেশ এবং রাজ্যগুলো নিয়ে। তা আজকে আমরা সেই পশ্চিমবঙ্গেরই আরো একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তোমাদের পঞ্চম শ্রেণীর বইতে তোমরা যেরকম আগে পড়েছো পশ্চিমবঙ্গের কথা কিছুটা, সেখানে তোমরা এই বিষয়টা নিয়েও একটু আলোচনা করেছিলে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে প্রবাহিত বিভিন্ন নদীগুলো নিয়ে আলোচনা। তো এখানে শুধু নদী নয়, তোমরা একটু বড় হয়ে গেছো, সেই হিসাবে নবম শ্রেণীতে যখন আমরা এই বিষয়টা আলোচনা করব তখন এর যে হেডিং বা এর যে মূল অধ্যায়ের নাম সেটা হচ্ছে জল সম্পদের সংক্ষিপ্ত পরিচয়। পশ্চিমবঙ্গের জল সম্পদের সংক্ষিপ্ত পরিচয়। সেখানে আমরা নদী নিয়েও যেমন আলোচনা করব, তেমনি পশ্চিমবঙ্গের সমগ্র জল সম্পদ নিয়েও আমরা একটু কথা বলবো। অর্থাৎ পশ্চিমবঙ্গের নদীগুলোর প্রবাহ পথ আমরা দেখবই, তার সাথে আমাদের যে পশ্চিমবঙ্গের মাটির নিচের যে জল, যেটাকে আমরা ভৌম জল বলি, সেগুলো নিয়ে কথা বলবো। পশ্চিমবঙ্গের বিভিন্ন খাল যেগুলো মানুষ খনন করেছে বিভিন্ন কাজের জন্য, সেইগুলো নিয়েও আমরা কথা বলবো। এর আলোচনা শুরু করার আগে একটা বিষয় তোমাদেরকে একটু মনে করিয়ে দিই, বা যদি তোমাদের মনে এই বিষয়ে কোনো ভুল ধারণা থাকে সেটা দূর করে দিই। সেটা হচ্ছে যে অনেক সময় আমরা কথায় বলি যে নদ নদী, তাই নদ কথাটার উৎপত্তি নিয়ে বা এই নদ কথাটা কোথা থেকে এলো সেটা নিয়ে আমাদের মনে অনেক সময় কিছু বিভ্রান্তি দেখা দেয়। যেমন আমাদের রাজ্যের মধ্যে দামোদরকে তোমরা বলো নদ, বা তোমরা এর আগে মানে ভারতবর্ষের ক্ষেত্রে যখন পড়েছো তখন ব্রহ্মপুত্রকে তোমরা বলেছো নদ, বা অজয়কে আমরা বলেছি নদ আমাদের রাজ্যে। তাহলে এই নদ আর নদীর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। আমরা যেহেতু বাংলায় যে শব্দগুলো ছেলেদের নামবাচক বা পুংলিঙ্গ, সেগুলো দিয়ে যে জলপ্রবাহের নাম, সেগুলোকে অনেক সময় নদ বলে উল্লেখ করার একটা প্রথা রয়ে গেছে। এর মধ্যে কিন্তু ভৌগোলিক কোনো প্রভেদ নেই। এই বিভ্রান্তিটা আজকে এই আলোচনার শুরুতেই তোমাদের মন থেকে দূর করে দিতে হবে। কারণ তুমি নিশ্চয়ই জানো যে ইংরেজি ভাষায় বা পৃথিবীর অন্য কোনো ভাষাতেই এরকম নদ এবং নদীকে আলাদা করে দেখানোর কোনো শব্দ নেই। ইংরেজিতে রিভার মানেই সমস্ত এই ধরনের জলপ্রবাহ, যেগুলোকে আমরা নদী বলি। কাজেই আমরা আজকের আলোচনার ক্ষেত্রে বেশিরভাগ সময়ই নদী কথাটা ব্যবহার করব। তাহলে এই কথাটা একটু আমরা ক্লাসটা শুরু হওয়ার আগে পরিষ্কার করে নিলাম। পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে 22টা নদীর অববাহিকা রয়েছে। এছাড়াও রয়েছে এইসব নদীর অসংখ্য শাখা নদী এবং উপনদী। তা দেখো, আমি স্ক্রিনে যে ম্যাপটা তোমাদের দেখাচ্ছি, এই মানচিত্রটাতে পশ্চিমবঙ্গের নদীগুলোর কয়েকটা আছে। তাতেই তোমার মনে হচ্ছে যে এই ম্যাপটা অনেক বেশি নদী রয়েছে, বা আমি কি করে এটা মনে রাখবো, এটা তোমার মনে হতে পারে। খুব স্বাভাবিকভাবেই আমরা সেটা মনে রাখতে তোমাকে বলছি না, তোমাকে কয়েকটা নির্বাচিত নদীর কথাই মনে রাখতে হবে। কিন্তু এই মানচিত্রটা তোমাকে কেন আমি দেখাচ্ছি, তার কারণ যাতে তোমার ধারণা হয় যে পশ্চিমবঙ্গের মধ্যে কতগুলো নদী রয়েছে। যেমন তুমি ধরো একটা খুব ছোট্ট গ্রামে থাকো, তা সেই গ্রামের পাশ দিয়ে একটা ছোট নদী প্রবাহিত হচ্ছে। সেই নদীটার কথা তো তুমি এই বড় ম্যাপ, মানে যে ম্যাপে আমরা শুধু নির্বাচিত কয়েকটা নদী দেখাবো, সেখানে খুঁজে পাবে না। কাজে পশ্চিমবঙ্গের মধ্যে অনেক নদী রয়েছে, সেগুলোর কথা আমরা এই ম্যাপে একটু দেখে নিচ্ছি। এরপরে দেখো, তোমাদেরকে আমি আর একটা ম্যাপ দেখাচ্ছি, যে ম্যাপটা আমি তোমাদের জন্য বানিয়েছি, যে যেগুলো সবচেয়ে বড় নদী সেগুলো এই মানচিত্রে দেখো আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি। তাহলে আমরা ধীরে ধীরে পশ্চিমবঙ্গের যে নদীগুলো আছে সেই নদীগুলোকে একটু শ্রেণী বিভাগ করে তাদের আলাদা আলাদা করে তাদের কথা একটু পড়বো। কারণ আমাদের তো মনে রাখতে হবে এবং পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেগুলোর সম্মুখীন হতে হবে, তাদের উত্তর দিতে হবে। তাহলে দেখো, পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত যে নদীগুলো, সেই নদীগুলোকে আমরা কয়েকটা ভাগে এখানে ভাগ করেছি। যেমন দেখো, এখানে আমরা গঙ্গা, ভাগীরথী, হুগলি, মানে গঙ্গা নদী, তারপরে তার নাম হয়েছে ভাগীরথী হুগলি। এই গঙ্গা, ভাগীরথী, হুগলি আমরা আলাদা করে আলোচনা করব। এরপরে আমরা উত্তরবঙ্গের নদী,
উত্তরবঙ্গে যে নদীগুলো প্রবাহিত হচ্ছে, অর্থাৎ গঙ্গা নদী ধরো পশ্চিমবঙ্গের এরকম জায়গা দিয়ে প্রবাহিত হয়েছে, এর উপরের অংশটাকে আমরা উত্তরবঙ্গ বলি, নিচের অংশটাকে দক্ষিণবঙ্গ বলি। আমরা যখন ভূপ্রকৃতি আলোচনা করেছিলাম তোমার মনে আছে, সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। তাহলে এটা হচ্ছে গঙ্গা নদী যে প্রবাহিত হয়েছে, গঙ্গা এখান দিয়ে প্রবাহিত হয়েছে, তারপরে এখান থেকে এরকম ভাবে ধরো হুগলি নদী এসে বঙ্গোপসাগরে পড়েছে, এই ভাগীরথী হুগলি নদী। এই জায়গাটা আমরা আলাদা করে আলোচনা করব। আমি ম্যাপে তোমাদের দেখাচ্ছি, এক্ষুনি তোমাদের যে স্লাইড দেখাবো সেখানে আরো ডিটেলে দেখাচ্ছি। আর উত্তরবঙ্গের নদী, উত্তর অংশে যে নদীগুলো আছে, এখানকার যে নদীগুলো, সেগুলো পশ্চিমের মালভূমি অঞ্চল, প্রত্যেকটাই কিন্তু তোমার আগের ক্লাসের সঙ্গে সম্পর্কযুক্ত। যে ভূপ্রকৃতির ক্লাসটা তোমাকে একটু মনে রাখতে হবে যে এই অংশটা আমাদের পশ্চিম দিকের মালভূমি অংশ। এখান থেকে যে নদীগুলো আসছে, এই নদীগুলোর কথা আমরা এই অংশে আলোচনা করব। এর পরের অংশে আমরা আলোচনা করব এই ভাগীরথী হুগলির পূর্ব দিকের অংশে যে নদীগুলো আছে এগুলোর কথা। এই যে এই ভাগটাতে যে ভাগীরথী হুগলি নদীর পূর্ব দিকের যে অংশটা আছে, এবং শেষ ভাগে আমরা আলোচনা করব সুন্দরবনের নদী নিয়ে, যেটা এই অঞ্চলটা আমাদের সুন্দরবন তোমরা জানো মোটামুটি এরকম জায়গা থেকে এই বদ্বীপ অঞ্চলটা, এই বদ্বীপ অঞ্চলে যে নদীগুলো প্রবাহিত হচ্ছে সেগুলোর কথা আমরা আলোচনা করব। তাহলে দেখো আমরা পশ্চিমবঙ্গের নদীকে এই 5টা ভাগে ভাগ করলাম। বোর্ডেও যেরকম তোমরা দেখলে গঙ্গা, ভাগীরথী, হুগলি নিয়ে একটা, উত্তরবঙ্গের নদী আলাদা করে আমরা আলোচনা করব, পশ্চিমের মালভূমি অঞ্চলের নদী আলাদা করে, এবং পূর্বাঞ্চল মানে ভাগীরথী হুগলির পূর্ব দিকের নদীগুলো আর সুন্দরবনের নদী, এইভাবে আমরা আলাদা করে আলোচনা করব। তো প্রথমে যদি আমরা গঙ্গা আর ভাগীরথী হুগলি নিয়ে আলোচনা করি, তাহলে দেখবো এই দেখো গঙ্গা নদী পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এইরকমভাবে এরকমভাবে গঙ্গা নদী তো একেবারে সেই হিমালয় পর্বতমালা থেকে আসছে, তা আমাদের পশ্চিমবঙ্গের এই জায়গা দিয়ে এটা অতিক্রম করেছে, এবং অতিক্রম করার পরে এটা যখন বাংলাদেশে প্রবেশ করেছে তখন তার নাম হয়ে গেছে পদ্মা। আর এইখানে এটা হচ্ছে মুর্শিদাবাদের জঙ্গিপুর মিঠিপুর জায়গাটার নাম। এখান থেকে এই ভাগ হয়ে একটা শাখা নদী বেরিয়ে এসছে, এটার নাম আমরা দিচ্ছি ভাগীরথী। এই ভাগীরথী হুগলি নাম দিয়ে, যেরকমভাবে আমার কারসারটা যাচ্ছে একটু লক্ষ্য করো, এইভাবে এটা হুগলি নদীর নাম নিয়ে এটা এসে বঙ্গোপসাগরে পড়েছে। তাই এই জঙ্গিপুর মিঠিপুর থেকে নবদ্বীপ পর্যন্ত এর নাম ভাগীরথী, তারপরে নবদ্বীপ থেকে একেবারে সাগরদ্বীপ পর্যন্ত, এই যে এখানে সাগরদ্বীপ, এই পর্যন্ত এর নাম হচ্ছে হুগলি। এই জন্য আমরা এই নদীটাকে ভাগীরথী হুগলি নদী নাম দিয়েছি। আমরা একটু আমাদের ওই সেই বড় ম্যাপটাই যদি দেখে নিই, তাহলে এইরকমভাবে দেখো এই যে গঙ্গা নদী আসছে, এসে এইভাবে প্রবেশ করে এরকমভাবে এই বাংলাদেশে প্রবেশ করেছে। আর এখান থেকে এই দেখো ভাগীরথী যে আসছে এরকমভাবে এঁকে বেঁকে প্রবাহিত হয়েছে। আগের ম্যাপটা তো আমি একটু মানে সহজ করে এঁকেছি, এখানে প্রবাহপথটা মোটামুটি দেখানো আছে। দেখো এই যেখানে এটার নাম হুগলি, এইভাবে এসে এখানে বঙ্গোপসাগরে পড়েছে। এরপরে আমরা যাচ্ছি উত্তরবঙ্গের নদী। উত্তরবঙ্গের নদী, সবগুলো নদী তো আমরা আলোচনা করতে পারবো না। মূল যে 4টে প্রধান নদী যদি আমরা দেখি, তাহলে তিস্তা, তোর্ষা, জলঢাকা এবং মহানন্দা। এখানে আমরা একটা তিস্তা নদীর ছবি দিয়েছি। উৎস, মোহনাগুলো একটু লিখে দিয়েছি, তোমরা একটু খেয়াল রাখবে। আর উপনদীগুলোর নামও, প্রধান উপনদীগুলোর নাম আমরা এখানে লিখে দিয়েছি। যেমন তিস্তা জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়ে এটা বাংলাদেশে চলে গেছে, গিয়ে যমুনা বলে বাংলাদেশের যে নদী তার সঙ্গে মিলিত হয়েছে। তোর্ষা চুম্বি উপত্যকায় উৎপন্ন হয়ে এটাও বাংলাদেশে চলে গেছে এবং যমুনার সঙ্গে মিলিত হয়েছে। জলঢাকা সিকিম ভুটান সীমান্তে উৎপন্ন হয়ে এটাও বাংলাদেশে চলে গেছে। আর মহানন্দা পাগলাঝোড়া প্রস্রবণ থেকে সৃষ্টি হয়েছে এবং এটাও বাংলাদেশে প্রবেশ করেছে। এর উপনদীগুলোর নামও আমরা এখানে সংক্ষেপে দিয়েছি। এখানে একটু এই ম্যাপটা তোমাদের একটু দেখতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে কেন বাংলাদেশে চলে যাচ্ছে। এই দেখো উপর থেকে নদীগুলো আসছে, এটা তিস্তা, এই যে সবচেয়ে বড় নদীটা, এটা এরকমভাবে চলে যাচ্ছে। তিস্তাকে আমরা অনেক সময় উত্তরবঙ্গের ত্রাসের নদী বলি, কারণ এখানে প্রচুর বন্যা হতো, প্রায় এখনো হয়। এই দেখো এরপরে যে জলঢাকা নদী, এই যে তোর্ষা নদী, আমার কারসারটা একটু খেয়াল করো, এরকমভাবে যাচ্ছে। এদিকে দেখো এই যে মহানন্দা মোটামুটি এরকম জায়গায় উৎপন্ন হয়ে এইভাবে দেখো একটু পশ্চিমবঙ্গের বাইরে চলে গেল, আবার এখান থেকে গেল, আবার এরকমভাবে প্রবাহিত হয়ে এইরকমভাবে প্রবাহিত, এই দেখো এখনো যাচ্ছে, এই যে এখানে মহানন্দা গিয়ে এখানে পদ্মার সঙ্গে মিলিত হলো। এইভাবে এই নদীগুলো, উত্তরবঙ্গে আরও অসংখ্য ছোট ছোট নদী আছে। তুমি যদি উত্তরবঙ্গে যাও বা তোমার বাড়ি যদি উত্তরবঙ্গে হয়, তাহলে তুমি জানোই যে এখানে অসংখ্য ছোট ছোট নদী পাহাড় থেকে নেমে আসা নদীগুলো এখানে রয়েছে। এরপরে পশ্চিমের মালভূমি অঞ্চলের নদী।
পশ্চিম দিকটাতে আমরা যদি চলে আসি পশ্চিমবঙ্গের, তাহলে এখানকার প্রধান নদী দেখো দামোদর, অজয়, ময়ূরাক্ষী, এছাড়া রূপনারায়ণ, সুবর্ণরেখা, হলদি। আমরা একটু একটু করে দেখে নিই। যেমন দামোদর, এটা খামারপোত পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, ছোটনাগপুর মালভূমিতে আসছে সব পশ্চিম দিক থেকে। এই দেখো দামোদর নদ এরকমভাবে আসছে, এসে এইখান দিয়ে এরকমভাবে একটা প্রায় সমকোণে দক্ষিণ দিকে বাঁক নিয়ে এই যে সরু অংশটা, এইটা দামোদর, এখান দিয়ে প্রবাহিত হয়ে এরকম হুগলি নদীতে পড়েছে। এই যে হুগলি নদীতে এসে শেষ হয়েছে। দামোদরের কথা বলার ক্ষেত্রে একটা বিভ্রান্তি আবার তোমাদের দূর করা দরকার, যে অনেক সময় আমরা প্রায়ই বলে থাকি যে দামোদরকে বাংলার দুঃখ বলা হয়। এই কথাটা কিন্তু বইতেও অনেক জায়গাতেই লেখা আছে। তো এই কথাটা কিন্তু খুব বেশি সঠিক বলে আমি মনে করি না। কেন মনে করি না সেটাও তোমাদের একটু জানা দরকার। তার কারণ হচ্ছে যে এই যে দুঃখ বলা হয়েছিল, এর কারণ হচ্ছে দামোদরে প্রত্যেক বছর বন্যা হতো, সেই জন্য দামোদরকে বলা হয়েছিল যে বাংলার দুঃখ। তা এই যে নামটা দেওয়া হয়েছিল যে সরো অফ বেঙ্গল, এটা আসলে ইংরেজদের দেওয়া একটা নাম। তা এটাকে কেন বাংলার দুঃখ বলা হতো? ওই যে বললাম যে প্রত্যেক বছরই প্রায় এটাতে বন্যা হতো, কিন্তু এই বন্যা থেকে বাঁচার জন্য আমরা কি করেছি, আমরা বাঁধ দিয়েছি দামোদরের বিভিন্ন জায়গাতে, এবং সেই জলটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি ঠিক সময় তার ব্যবস্থা করেছি। কিন্তু দুঃখ বলাটা কি ঠিক সেটা তুমি নিজে ভেবে দেখো, কারণ এই দামোদরে প্রত্যেক বছর যে ছোট ছোট বন্যা হতো, এই বন্যার ফলে কিন্তু দামোদরের বয়ে আনা পলি, সেটা এই বিস্তীর্ণ আমাদের যে বাংলার যে দক্ষিণবঙ্গের যে বিস্তীর্ণ অঞ্চলে সেখানে সেটা ছড়িয়ে পড়তো, এবং সেটা কৃষির ক্ষেত্রে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নিত। কারণ তুমি জানো যে নবীন পলি মাটিতে খুব ভালো কৃষি কাজ হয়, সেই কাজটা কিন্তু দামোদর করতো। ফলে কি হচ্ছে, বাংলার দুঃখ বলাটা কিন্তু সেই অর্থে সঠিক নয় বলেই মনে হয় এখন আমাদের কাছে। কারণ এতে করে এই যে আমরা বলি না যে বর্ধমান জেলাকে আমরা বলি যে বাংলার ধান ভান্ডার, সেই যে ধান ভান্ডার গড়ে উঠেছে বর্ধমানে, তার প্রধান কারণ হচ্ছে দামোদর। দামোদর তার পলি বয়ে এনে প্রত্যেক বছর এই যে একটা কৃষি ভূমি সেটাকে উর্বর করে তুলত। ফলে কি হতো, ফলে এই যে একটা বিপুল পরিমাণ কৃষিজ দ্রব্য উৎপাদন হতো, সেটার সুযোগ পাওয়া যেত। কাজেই সেই নদীকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে কখনোই সেটা দুঃখ হিসেবে পরিগণিত হতে পারে না। হয়তো আমাদের সঠিক ব্যবস্থা ছিল না বন্যাকে প্রতিরোধ করার, সেই জন্যে আমরা এই নামটা ইংরেজদের দেওয়া সেটা আমরা এখনো বহন করে চলেছি। কাজেই এটা কিন্তু সব অর্থে সঠিক বলে মনে হয় না। অজয়, এই দেখো এখানে অজয় নদী এরকম ভাবে আসছে, এখানে মিলিত হয়েছে। ময়ূরাক্ষী এইরকম ভাবে এসে এখানে মিলিত হয়েছে। এরা সবই হুগলি নদীতে এসে বা ভাগীরথী নদীতে এসে শেষ হয়েছে। এরপরে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের মনে রাখতে হবে যে দ্বারকেশ্বর এবং শিলাবতী, এই দুটো নদী যখন মিলিত হয় তখন তার নাম হয়ে যায় রূপনারায়ণ। এই দেখো এখানে এই যে দ্বারকেশ্বর আর এই যে এখানে শিলাবতী নদী, এরা দুজনে মিলিত হয়ে এই জায়গাটার নাম হচ্ছে রূপনারায়ণ নদ। রূপনারায়ণ এইখানটা। আচ্ছা, এছাড়া আছে সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা দেখো এরকমভাবে ঢুকে পশ্চিমবঙ্গের অল্প একটু জায়গা দিয়ে প্রবাহিত হয়ে আবার পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে উড়িষ্যার মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আর একটা নদী আছে হলদি নদী, এটাও দুটো নদীর মিলিত প্রবাহ। এটাকে এখানে আমি দেখানোর চেষ্টা করছি, একটা হচ্ছে কাঁসাই আর একটা হচ্ছে কেলেঘাই নদী, এই দুটো মিলিত হয়ে এই হলদি নদীর সৃষ্টি হয়েছে। এখানে সেগুলোই আমরা যদি আর একবার একটু ভালো করে দেখে নিই তাহলে বুঝতে পারবো। এই দেখো এটা এই যে দ্বারকেশ্বর শিলাপতি রূপনারায়ণের তৈরি করেছে, আর কাঁসাই আর কেলেঘাই এরা হলদি নদী তৈরি করেছে। একটু কাছ থেকে দেখাচ্ছি যাতে তোমার মনে থাকে। আর এখানে দেখো দামোদরের যেটা বলছিলাম, দামোদর এসে এই দক্ষিণ দিকে বাঁক নিয়ে এই শাখাটা হচ্ছে দামোদর, আর এইটা একটু মূল শাখা থেকে আবার কেটে গিয়ে এইটুকু জায়গার নামের নাম হচ্ছে মুন্ডেশ্বরী নদী। এটা লেখার জায়গা কম আছে বলে আমি লিখতে পারি। এরপরে পূর্বাঞ্চলের নদী বলতে আমরা বোঝাচ্ছি এই ভাগীরথী হুগলির পূর্ব দিকের নদীগুলোকে। ভাগীরথী হুগলি নদীর পূর্ব দিকের যে নদীগুলো, তার মধ্যে জলঙ্গি, চূর্ণী, মাথাভাঙা, ইছামতি, ভৈরব এগুলো রয়েছে। আর জলঙ্গি ভৈরব একসঙ্গে মিলিত হয়ে জলঙ্গি নাম নিয়ে ভাগীরথী হুগলিতে পড়েছে। মাথাভাঙা নদীটা দুটো শাখায় বিভক্ত হয়ে একটি শাখা চূর্ণী নামে নিয়ে ভাগীরথী হুগলি নদীর সাথে মিলিত হয়েছে, আর অন্য শাখাটি ইছামতি নামে দক্ষিণে প্রবাহিত হয়ে কালিন্দী নদীর সঙ্গে মিলিত হয়েছে। আর এই জায়গায় যে নদীগুলো আছে এই অংশটাতে, এই নদীগুলোর অধিকাংশই এখন মজে গেছে, অর্থাৎ এর প্রবাহ পথ প্রায় বন্ধ হয়ে গেছে।
সবশেষে আমরা সুন্দরবন অঞ্চলের নদীগুলোর কথা যদি আলোচনা করি, তা সুন্দরবনের এই ম্যাপটা আমরা আগের দিনও ভূপ্রকৃতি পড়ার সময় দেখেছিলাম, এবং এখানে একটা ভরা জোয়ার অবস্থায় একটা ছবি দিয়েছি নদীতে। এগুলো সবই জোয়ারের জলে পুষ্ট নদী প্রায়, একমাত্র হুগলি নদী ছাড়া। এগুলো ছাড়া সপ্তমুখী, ঠাকুরান, মাতলা, বিদ্যা, গোসাবা বা গোয়াসাবা, হাড়িভাঙা, রায়মঙ্গল, মালঞ্চ, কুঙ্গা, পশুর, ভাঙ্গাড়া, বালেশ্বর, এই নদীগুলো এখানে রয়েছে। সুন্দরবনের নদীগুলো নিয়ে আমরা আরেকটু ম্যাপে দেখে নিই, আরেকটু ভালোভাবে নদীগুলোর প্রবাহপথ একটু দেখে নিচ্ছি। এখানে এই আমাদের ভারতীয় সুন্দরবনের নদীগুলোর ক্ষেত্রে যদি আমরা পরপর দেখি, তাহলে দেখো এই এই যে এটা সাগরদ্বীপ, সাগরদ্বীপের পাশে বাঁদিকে এই যে নদীটার নাম দেখছো গাবতলা লেখা আছে, এটা আসলে হুগলি নদী। এই দেখো হুগলি নদী এই ওপর থেকে এসে এখানে সাগরের দুপাশ দিয়ে সেটা বয়ে গেছে। এর পাশে তার নাম হচ্ছে গাবতলা নদী, তারপরে এখানে হচ্ছে বটতলা বা মুড়িগঙ্গা নদী। এরপরে পরপর কতগুলো বড় বড় নদী এই বঙ্গোপসাগরে এসে পড়েছে, যেমন দেখো এই যে এখানে সপ্তমুখী নদী, তারপরে ঠাকুরান, তারপরে এই যে এখানে মাতলা নদী, এটাও একটা বড় নদী, তার পাশে দেখো বিদ্যা, তারপরে গোসাবা, অনেক বইতে এটা গোয়াসাবা থাকে, এইখানে দেখো হরিণ ভাঙা নদী। আর এই উপর থেকে মানে আরও উত্তর দিক থেকে যদি আমরা দেখি, তাহলে এইখানে দেখো কালিন্দী বলে একটি নদী আছে, এই যে কালিন্দী নদী এখান থেকে বয়ে আসছে। এই কালিন্দী নদী আমাদের এবং বাংলাদেশের মাঝে যে সীমারেখা, সেটা এই নদী। এবারে সামগ্রিকভাবে যদি আমরা এই গোটা বদ্বীপটাকে দেখি, তাহলে এখানে দেখব যে অসংখ্য ছোট ছোট নদী, সবগুলো এখানে দেখাও যাচ্ছে না, সেগুলো এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এবং এগুলো অনেক জায়গাতেই এই উত্তরের সঙ্গে, উত্তর দিকের যে অংশটা, সেই অংশটায় দেখা যাবে যে উত্তর দিকে যেতে যেতে সেটার আর প্রবাহ পথ আমরা খুঁজে পাবো না, অর্থাৎ নদীগুলো তার উৎসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং এখানে যে জল, আমরা যদি তোমরা সুন্দরবন যাও তাহলে দেখবে যে নদীগুলোর মধ্যে প্রচুর জল, জোয়ারের সময় সেই জল বাড়ছে, আবার ভাটার সময় নেমে যাচ্ছে। সেই জল কিন্তু বঙ্গোপসাগর থেকে আসা জল, এবং সেই কারণে এখানে যে উত্তর দিক থেকে যে জল বয়ে আসছে সেটা একমাত্র এখন হুগলি নদী দিয়েই বয়ে আসছে। বাকি নদীগুলোর কিন্তু উত্তরের প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে এই জায়গায় পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গার তুলনায় নদীর বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা, এবং এখানে নদীগুলো পুরোটাই জোয়ার ভাটার জলে এটা হচ্ছে পুষ্ট। এবং এগুলো দেখো প্রত্যেকটা নদী একটার সঙ্গে আর একটা সংযুক্ত, একেবারে জালের মতো এখানে বিস্তৃত রয়েছে। তাহলে এইটা আমাদের সুন্দরবনের নদী। এই নদীগুলো কিন্তু অন্য অঞ্চল, অর্থাৎ পশ্চিমবঙ্গের অন্য অংশের তুলনায় সম্পূর্ণ আলাদা। এবার আমরা একটু কথা বলবো পশ্চিমবঙ্গের জল সম্পদ নিয়ে। অর্থাৎ আমরা নদীগুলোর কথা পড়লাম, এই নদীগুলো দিয়ে যে জল প্রবাহিত হচ্ছে তাদের গতি প্রকৃতি কোন দিক থেকে কোন দিকে এটা বুঝলাম, কিন্তু এবার আমাদের আলোচনা করতে হবে যে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে যে জল আছে, সেই জল তো আমাদের একটা অতি গুরুত্বপূর্ণ সম্পদ। কাজে সেই সম্পদকে আমরা কিভাবে ব্যবহার করছি এবং সেই ব্যবহার কতটা যুক্তিসঙ্গত হচ্ছে, বা আমাদের পক্ষে আগামী দিনে কোনো বিপদের সম্ভাবনা আছে কিনা এই জল থেকে, সেইটা আমাদের একটু জানতে হবে। তা পশ্চিমবঙ্গে যে মোট যে বৃষ্টিপাত, এই যে বৃষ্টিপাতের যে পরিমাণ, এই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু পশ্চিমবঙ্গের সব জায়গায় সমান নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। আর আমাদের যে নদীগুলোকে আমরা দেখলাম, সেই নদীগুলোকে যদি আমরা একটুখানি ভাবার চেষ্টা করি যে সেই নদীগুলো কোথা থেকে তার জল পাচ্ছে, তাহলে আমরা দেখব যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে নদীগুলো আছে, উত্তর দিকের যে নদীগুলো আছে, সেই নদীগুলো কিছুটা বরফ গলা জল পায়, কারণ হিমালয় পর্বত থেকে সেটা সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের যেটা প্রধান নদী গঙ্গা, সেটা হিমালয় পর্বত থেকে সৃষ্টি হয়েছে, কাজে সেখানেও সারা বছর জল থাকে। কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের যে নদীগুলো, যেগুলো মালভূমি অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে, সেগুলোতে কিন্তু সারা বছর জল থাকে না, সেগুলো বৃষ্টির জলে পুষ্ট নদী। আর এই উত্তরবঙ্গের নদীগুলোতেও যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব যে সেখানে বর্ষাকালে কিন্তু জলের পরিমাণ অনেক অনেক বেশি বেড়ে যায়। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে নদীগুলো দিয়ে যে জল প্রবাহিত হয়, সেই জলের পরিমাণও কিন্তু বৃষ্টির জলের উপরে নির্ভর করে। কাজে এই বৃষ্টির পরিমাণ যেখানে বেশি বা কম,
সেই জায়গায় মাটির নিচে যে জল যায়, যেটাকে আমরা ভৌম জল বলি, সেই ভৌম জলের যে পরিমাণ, অর্থাৎ ভৌম জল মাটির নিচে গিয়ে যে জলটা থাকে, যে জলটাকে পরবর্তীকালে আমরা তুলে ব্যবহার করি, তো সেই জলের পরিমাণের কিন্তু হেরফের হয়। কারণ কি? কারণ কোনো জায়গায় বৃষ্টি বেশি হচ্ছে, কোনো জায়গায় বৃষ্টি কম হচ্ছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে যখন আমাদের পশ্চিমবাংলায় যে মোট যে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতের কিন্তু বেশিরভাগ অংশ হয় 4 মাসে, অর্থাৎ বর্ষাকাল যে সময়টাকে আমরা বলি সেই সময়কালে। আর বাকি সময়টা কিন্তু, বাকি যে 8 মাস, সেই 8 মাসে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম। আমরা যদি পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণের কথা একটু ভাবি, তাহলে দেখব যে আমাদের বিভিন্ন জেলাতে, যেমন আমাদের এই যে 23টা জেলা আছে, 23টা জেলার বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণের হেরফের হয়। যেমন আমরা যদি ধরি যে জলপাইগুড়ি জেলার বাৎসরিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 3272 মিলিমিটার গড়ে, আর পুরুলিয়াতে সেটা হয়ে যাচ্ছে 1507 মিলিমিটার গড়ে। তাহলে দেখতে পাচ্ছ প্রায় অর্ধেক। আর বাৎসরিক গড়, আমাদের পশ্চিমবঙ্গে বাৎসরিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 1762 মিলিমিটার। তাহলে এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের 76%, বুঝে দেখো যে 76% হয়ে যায় বর্ষার 4 মাসে। বাকি সময়টা কিন্তু, বাকি যে 8 মাস, সেই 8 মাসে বাকি ওই সামান্য 24% বৃষ্টিপাত বাকি 8 মাস ধরে হয়। তাহলে যখন এই বর্ষাকাল, সেই বর্ষাকালে আমাদের যে ভূপৃষ্ঠ, পশ্চিমবঙ্গের উপরের যে ভূমি, তার উপর দিয়ে জল বয়ে চলে যায়। এই জলটা কিন্তু পুরোপুরি যে ভৌম জলকে যে রিচার্জ করবে, বা ভৌম জলকে যে পুনরায় ভৌম জলের স্তরকে উন্নত করবে, সেই কাজে আমরা ব্যবহার করতে পারি না। কেন? কারণ জলটা তো তখন যে জলস্তরটা আছে সেটা সম্পৃক্ত অবস্থায় আছে, কাজে মাটির নিচে আর ঢুকছে না। ফলে কি হচ্ছে? ফলে এই জলটা কিন্তু মাটির উপর দিয়ে বয়ে, নদীর মধ্যে দিয়ে বয়ে সেটা সমুদ্রে চলে যাচ্ছে। ফলে আমাদের যে ভৌম জলস্তর যে কি বলবো, যে নতুন করে যে রিচার্জ হবে, সেইটা কিন্তু এই বর্ষার সময় পুরোটা হতে পারছে না। কারণ জলটা, অতিরিক্ত জলটা সেটা উপর দিয়ে সারফেস ফ্লো বা উপর দিয়ে প্রবাহিত হয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা এই পশ্চিমবঙ্গে যে বিভিন্ন নদ নদী, খাল এবং কূপ, ভৌম জল এর বহুমুখী ব্যবহার, এগুলোর কি সুফল আছে সেগুলো আমরা একটু আলোচনা করব। যেমন ধরো বিভিন্ন যে বহুমুখী পরিকল্পনাগুলো আছে, সেই বহুমুখী পরিকল্পনাগুলোতে কি করা হচ্ছে? বহুমুখী পরিকল্পনাগুলোতে নদীর জলকে শুধুমাত্র বয়ে যে নদীর জল প্রবাহিত হয়ে চলে যাচ্ছে, সেটা প্রবাহিত হতে না দিয়ে তাকে অনেক সময় আটকে রেখে সেই জলটাকে আমরা, যে সময় এই যে একটু আগে বলছিলাম যে বর্ষার সময় বেশিরভাগ জল সারফেস ফ্লো বা উপর দিয়ে, ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়ে চলে যাচ্ছে, সেই জলকে যাতে পুনরায় ব্যবহার করা যায়, একটা বড় জলাধার তৈরি করে সেখানে সেই জলটাকে জমা করে রেখে পরবর্তীকালে কৃষির প্রয়োজনে সেটাকে, যখন শুখা মরশুম, সেই সময় ব্যবহার করা হয়। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুফল, যেটা করে আমাদের রাজ্যে একটা গুরুত্বপূর্ণ আমরা কৃষির ক্ষেত্রে উন্নয়ন করতে পেরেছি। অর্থাৎ কি, যে একটা জমিকে, যে জমিতে বছরে একবারই ফসল ফলছিল, সেই জমিটাতে আমরা দেখছি যে 2বার বা 3বার ফসল ফলানো সম্ভব হচ্ছে। এই কৃষির ক্ষেত্রে এটা একটা বৈপ্লবিক উন্নতি হয়েছে। এছাড়া এই জল যেখানে জলাধার করে রাখা আছে, সেখানে মৎস্য চাষ করা যায়, অন্যান্য কাজেও সেই জলকে ব্যবহার করা যায়। এছাড়া এই জলটা, যেখানে জলটা ধরা আছে, সেই জলটাকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়, জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যবহার, যেটা আমরা নদীর জলকে দিয়ে ব্যবহার করে সুফল পেয়েছি। এছাড়া ধরো যে ভৌম জল মাটির নিচে আছে, সেই জলকে আমরা ব্যবহার করি, কৃষির ক্ষেত্রে ব্যবহার করি। শুখা মরশুমে, যেমন তুমি শীতকালে দেখো আমাদের দেশে, আমাদের রাজ্যের অনেক জায়গাতেই খুব ভালোভাবে চাষ হয়, সেটা ভৌম জলের সাহায্য নিয়ে করা হয়। এছাড়া আমাদের গৃহস্থালির প্রয়োজন, শিল্পের প্রয়োজন, এতে তো জল আমরা ব্যবহার করেই থাকি। এগুলো তো বলার অপেক্ষা রাখে না। জলকে আমরা জীবন বলি, সেটা আমাদের প্রত্যেকেরই কাজে লাগে। তাহলে এই যে প্রয়োজন, এই যে সুফলগুলো, এই সুফলগুলোর পাশাপাশি কিন্তু কিছু কুফলও আছে। সেই কুফলগুলো কি কি যদি আমরা একটু জানার চেষ্টা করি, তাহলে আমরা এটা দেখতে পাবো যে এই কুফলগুলো কি কি হচ্ছে। যে যেমন ধরো, যে এই যে অতিরিক্ত জল যখন আমরা তুলে নিচ্ছি, তখন কিন্তু একটা খুব ভয়ঙ্কর সমস্যা দেখা দিচ্ছে। আমরা দেখছি যে শুখা মরশুমে যেটা হচ্ছে, যে অনেক জায়গায় জলের অভাব দেখা দিচ্ছে।
বিভিন্ন টিউবওয়েল এগুলো খারাপ হয়ে যাচ্ছে, সেগুলো দেখা যাচ্ছে এগুলো থেকে আর জল উঠছে না, অর্থাৎ কি জলস্তর এত নিচে নেমে যাচ্ছে যে সেখানে আর জল পাওয়া যাচ্ছে না। যে সমস্যাটার কথা আমরা এর আগেও আলোচনা করছিলাম, যে জলটাকে তুলে যে নিয়ে আসা হবে, সেই জলের স্তরটা নতুন করে রিচার্জ না হওয়ার জন্য এই ঘটনাটা ঘটছে। এবং এর সাথে সাথে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, যেটা হচ্ছে যে এই জলের মধ্যে দেখা যাচ্ছে যে বেশি জল তুলে নেওয়াতে সেখানে হচ্ছে যে আর্সেনিক বা ফ্লোরাইড এই ধরনের দূষণ তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই যে আমাদের পানীয় জল এর সঙ্গে এগুলো মিশে যাচ্ছে এবং সেখানে নানান ধরনের হচ্ছে যে রোগ আমাদের দেহে সৃষ্টি হচ্ছে। তাহলে এই জল ও সম্পদটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে অত্যন্ত মানে হিসাব করে আমাদের ব্যবহার করা প্রয়োজন। তা যদি আমরা না করি তাহলে ভবিষ্যতে কিন্তু খুব সমস্যার জায়গা তৈরি হতে পারে। এবার আমরা দেখি যে এই যে সমস্যাগুলোর কথা আমরা আলোচনা করছি, যে এই যে বিভিন্ন সমস্যা, সেটা থেকে বেরিয়ে আসার উপায় কি? শুধু তো সমস্যার কথা বললে হবে না, তোমাকে একটু সেখান থেকে কি করে তুমি উদ্ধার পেতে পারো বা কি আমাদের পদ্ধতি আছে যেগুলো দিয়ে আমরা এটা থেকে বেরিয়ে আসতে পারি, সেগুলোর কথা যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমরা দেখব যে আমরা যতটা সম্ভব এই যখন বর্ষাকালের যে জল যেটা বয়ে চলে যাচ্ছে সেই জলটাকে ধরে রাখার আমাদের চেষ্টা করতে হবে। সেখানে দেখা যাচ্ছে যে ছোট ছোট পুকুর এই যে যেগুলো গ্রামের মধ্যে বা বিভিন্ন জায়গায় রয়েছে সেগুলো সংস্কার করে রাখা অত্যন্ত প্রয়োজন। সেটা যদি না থাকে তাহলে কিন্তু এই জল ধরে রাখা সম্ভব নয়। অনেক সময় দেখবে যে পুকুরের জলের তলায় বিভিন্ন হচ্ছে যে পলি বা পাঁক বা কাদা পড়ে পড়ে আস্তে আস্তে পুকুরটা ভরাট হয়ে যায়। সেটা যাতে প্রত্যেক বছর শুকা মরশুমে সেটাকে খুঁড়ে আবার গভীর করে রাখা হয়, যাতে যতটা পারা যায় জল সেখানে ধরে রাখা যায়। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। প্রত্যেকটা গ্রামের মধ্যে যদি এরকম যে পুকুরগুলো আছে সেগুলো সব যদি এইভাবে সংস্কার করা থাকে তাহলে এই গ্রামের প্রয়োজন যে জল, কৃষির ক্ষেত্রে হোক বা অন্যান্য গৃহস্থালী প্রয়োজনে হোক, সেই জলটা কিন্তু এখান থেকেই পাওয়া সম্ভব। সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ গ্রামাঞ্চলের ক্ষেত্রে। শহরাঞ্চলের ক্ষেত্রে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে প্রত্যেকটা বাড়িতে যে বাড়ির ছাদ আছে সেই ছাদের উপরে যে বৃষ্টির জল হয় সেই বৃষ্টির জলটাকে ধরে তাকে পুনরায় ব্যবহার করার যে পদ্ধতি, সেই পদ্ধতি কিন্তু আমাদের রাজ্যে এখনো ততটা ভালোভাবে চালু হয়নি। সেইটা খুব করা প্রয়োজন যাতে আমরা এই জলটাকে নষ্ট হতে না দিই। এটা কিন্তু আমাদের দেশেরই অন্য রাজ্য তামিলনাড়ুতে এটা অত্যন্ত কার্যকরী হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বাড়ির ছাদের যে জল শহরাঞ্চলের ক্ষেত্রে সেগুলো ধরে রেখে সেগুলো পুনরায় ব্যবহার করার ব্যবস্থা করা হচ্ছে প্রত্যেকটা। এছাড়া ধরো বড় বড় যে আবাসনগুলো তৈরি হচ্ছে, তোমরা যারা শহরাঞ্চলে থাকো তারা নিশ্চয়ই দেখেছো যে বড় বড় বাড়ি এখন তৈরি হচ্ছে যাতে অনেক মানুষ বসবাস করেন। তাদের যে প্রত্যেক দিনের ব্যবহারের জন্য যে বিপুল পরিমাণ জল লাগে, সেই জলটা বলা হচ্ছে যে তোমরা তোমাদের ছাদে যে বৃষ্টির জল পড়বে সেটাকে একটা রিজার্ভারে ধরে রাখতে হবে এবং সেটাকে পুনর্ব্যবহারের যোগ্য করে তুলতে হবে। এইটা খুব একটা ভালো পদ্ধতি, যাতে করে এই যে প্রত্যেক দিন আমাদের যে জল প্রয়োজন হয় সেটার পরিমাণও কিন্তু কম নয়, সেটার প্রয়োজন মেটানোর জন্য এটা একটা ভালো পদ্ধতি হতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যদি আমাদের এইভাবে জলের আমরা অতিরিক্ত ব্যবহার করতে থাকি তাহলে কিন্তু একটা সময় এরকম দিন আসবে যে দিনে আমরা দেখতে পাবো যে শুধুমাত্র জলের অভাবে মানুষের যেমন বিভিন্ন জলের মধ্যে বিভিন্ন রোগের জীবাণু চলে আসবে এবং তার থেকে মানুষের শরীর খারাপ হবে এবং দেখা যাবে যে জলের অভাবে কৃষি কাজ ব্যাহত হতে পারে। এবং এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে পৃথিবী যতই উন্নত হোক, কৃষি যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের খাদ্যাভাব দেখা দেবে। কাজে এই জায়গাটা থেকে আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে যাতে আমরা যে জল আমাদের মাটির নিচে আছে, যে জল আমরা ব্যবহারের জন্য এখন পাচ্ছি, সেই জলটা যাতে আমরা মাত্রাতিরিক্ত ব্যবহার না করি, অপব্যয় না করি, অহেতুক সেটার খরচ না করি, সেটার দিকে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। এবং তোমরা ছাত্রছাত্রী হিসেবে এখন তোমাদের ভূমিকা সেটা হচ্ছে যে তুমি যে জল ব্যবহার করছো সেই জল যেন কখনোই তার অতিরিক্ত ব্যবহার না হয়। তোমার বিদ্যালয়ে যখন তুমি দেখছো যে কোনো একটা কল খোলা আছে সেটা অবশ্যই বন্ধ করে দেবে। তোমার ছোট বন্ধুদের বা তোমার যারা ছোট ক্লাসে পড়ে তারা যদি সচেতন না থাকে তাদের বলবে যে কল কখনো খুলে রাখবে না। যারা হ্যান্ড পাম্পের কল ব্যবহার করো তারা এমনভাবে জল ভরবে বোতলে বা অন্যান্য জায়গায় যাতে জলটা যত সম্ভব কম নষ্ট হয়।
চেষ্টা করবে যে স্কুলের যে কল আছে সেই কল থেকে যে জলটা বেরিয়ে যাচ্ছে সেটা যাতে তোমাদের স্কুলের যে বাগান আছে, ছোটখাটো বাগান, তার মধ্যে দিয়ে যায়, তাতে তোমার সেই গাছগুলো অন্তত বাঁচবে। এই ধরনের ছোট ছোট ব্যবস্থা তুমি এই ভৌম জল সংরক্ষণের জন্য, তাকে পুনর্ব্যবহারের জন্য নিজে থেকে ভাবতে পারো। এটাও তোমার কাছে একটা গুরুত্বপূর্ণ কাজ হিসেবে মনে করব আমরা। যেমন প্রত্যেক ক্লাসেই আমরা বলেছি, তোমাদের মনে আছে যে আমরা কি শিখলাম আজকে এই ক্লাস থেকে, সেইটা আমরা একটু দেখে নিই। আগের দুটো ক্লাসেও আমরা দেখেছি সেটা, যে তুমি কি কি শিখেছো বলে আমি ধরে নিচ্ছি। দেখো তোমার স্ক্রিনে দেখা যাচ্ছে এই জিনিসগুলো তুমি আজকের ক্লাস থেকে শিখেছো বলে আমি ধরে নিচ্ছি। তুমি একবার সেটা মিলিয়ে নাও। প্রত্যেক ক্লাসের মতো এই ক্লাসেও আমরা কিছু প্রশ্ন তোমাদের সামনে রাখছি। ব্র্যাকেটের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই প্রশ্নের মান। তুমি জানো এই প্রশ্নগুলো তৈরি করার তুমি চেষ্টা করো, এবং তোমার স্কুল খুললে তুমি তোমার শিক্ষক শিক্ষিকাদের কাছে সেগুলো সংশোধন করে নাও বা দেখিয়ে নাও। এইটা আমরা চাইছি। তাহলে আজকে আমরা এই পশ্চিমবঙ্গের জল সম্পদ এবং তার গুরুত্ব এই অধ্যায়টা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, পড়াশোনা করো, আবার দেখা।